হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। অনেকের কাছে নতুন এবং অনেকের কাছে পুরনো একজন ব্যক্তিত্ব। এখন মোটামুটি অনেকের কাছেই চেনা হয়ে যেতে পারে। আমি নন্দিতা ঘোষ, এবং আমি আপনাদের সাধারণতভাবে বাংলা এবং সিডিপির বিষয়টা দেখিয়ে থাকি। আজকে যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব, আমাদের তথাকথিতভাবে WBSLST বাংলার উপরে কিছু ক্লাসেস আমি এবার থেকে দিতে শুরু করব। রেগুলার কতদিন দিতে পারবো এ বিষয়ে একটা কিছুদিন যাওয়ার পরে আমি আপনাদের একটা নোটিশ দিতে পারবো। তবে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে একটা নতুন আপনাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়ার, যেখানে দাঁড়িয়ে আপনারা বাংলার সমস্ত ক্লাসগুলোকে দেখতে পারবেন। একটুখানি হঠাৎ করে মনে হচ্ছে কি করাতে যাচ্ছেন ম্যাডাম, একটু বলুন। আপনারা একটু ফ্রন্টে দেখলেই বুঝতে পারবেন যে এটি WBSLST এর বাংলার প্রথম ক্লাস, আমার তরফ থেকে দেওয়া প্রথম ক্লাস। মনে রাখবেন, এই নির্দিষ্ট চ্যানেলটির এই নির্দিষ্ট ক্লাসগুলির কোনো রকম কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, এবং কোনো প্রমোশনের ক্লাসও নয়। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটি, আমাকে অনেকে চিনে থাকবেন, অনেকে না চিনে থাকবেন, তাদেরকে আমি বলে রাখি আমি নন্দিতা ঘোষ। আমি চেষ্টা করব আপনাদের সাথে বাংলা বিষয়টাকে একটু দেখার। আমি যতটুকু জানি, আপনারা যতটুকু জানেন, সেই জানার পরিধিতে সামান্য হলেও আমি চেষ্টা করতে পারি যে সেই পরিধিটি একটু যেন বাড়ে। তার সাথে যেটা যেটা করতে পারেন, আপনি এই ক্লাসটিকে ফলো করলে আমি চেষ্টা করব একদিন অন্তর অন্তর প্রত্যেক দিনই ক্লাসের পিডিএফ বলছি, ভিডিওগুলোকে আপনাদের একটি নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে আপলোড করে দেওয়ার, যেটা বাংলার কিন্তু এসএলএসটি এর ফোল্ডার হবে। কিসের? এসএলএসটি এর ফোল্ডার হবে। এখন আমরা যেটা করব সেটা 9 ক্লাসের একটি কবিতাকে দেখার চেষ্টা করব। আশা করছি আপনারা সিলেবাস সম্পর্কে অনেকেই অবগত আছেন। যদি অবগত না থেকে থাকেন বাংলা সিলেবাস সম্পর্কে, এই নির্দিষ্ট চ্যানেলে বাংলা গ্রামার নামে একটি ফোল্ডার করা আছে। সেই বাংলা গ্রামারে দেখবেন একটা ভিডিও এরকম করা হচ্ছে, যেখানে কিন্তু বই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের দেওয়া হয়েছে। সেখানে আপনি বাংলা সিলেবাস এবং কি কি বই আপনাকে পড়তে হবে, পাঠ্যপুস্তক কি কি রয়েছে, গ্রামারের কি কি বিষয় রয়েছে, এছাড়া আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন। সরাসরি আজকে ক্লাসে প্রবেশ করব। একেবারে নতুন একটি সিরিজ শুরু করছি এবং চেষ্টা করব ছোটর মধ্যে রাখার, যাতে আপনাদের রেগুলারিটিও মেনটেন থাকে। অর্থাৎ ছোটর মধ্যে একটি ক্লাস বা একটি গল্প, একটি কবিতাকে আপনি পড়তে পারেন, জানতে পারেন এবং বুঝতে পারেন। তার থেকেও ঊর্ধ্বে যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার যেন চর্চায় থাকে বিষয়টা। অনেক নেগেটিভ বিষয় আসবে, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা তো এত বছর ধরেও চেষ্টা করে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। সেখান থেকে আরো একবার চেষ্টার পর্যায়ে আমি চাইবো আপনারা শুরু করুন। আমি আমার দিক থেকে নিজের মতো করে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর, এবং আপনাদের বোঝার যেই আহ রেখাটুকু আছে বা পরিধিটুকু আছে, সেটাকে আমি একটু চেষ্টা করব বাড়িয়ে দিতে। মোট কথা, আমরা এখানে বাংলার ক্লাসগুলো নেব এসএলএসটি। পরপর যতগুলো গল্প এবং কবিতা আছে, উপন্যাস আছে, সমস্ত কিছু পাঠ করে না দিতেও পারলেও চেষ্টা করব যে সেই বিষয়ে আলোচনা করে কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে আলোচনা করবার, এবং সাথে সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণের ক্লাসগুলো আমি চেষ্টা করব করানোর। ব্যাকরণের ক্ষেত্রে বলে রাখি, এখানে অলরেডি বাংলা গ্রামারের একটি সিরিজ করা রয়েছে, যেটি বাংলা গ্রামার নামে উল্লেখিত একটি ফোল্ডার রয়েছে, যেখানে আপনি মোটামুটি ভাবে আপনার এসএলএসটির জন্য যতগুলো বিষয় মূলত ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেই প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সকলের কাছে ক্লিয়ার যে আমরা কি ক্লাসগুলোকে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে যে এটি আমাদের বাংলার 1 নম্বর ক্লাস, এবং আপনারা এইচএস এর পরীক্ষা দিন, অর্থাৎ পিজি লেভেলের বা পিজিটি লেভেলের পরীক্ষা দেবেন, বা যারা 9-10 পরীক্ষা দেবেন, তাদের প্রত্যেককেই মূলত ভাবে 11-12 দুটো ক্লাসেরই এবং 9-10 আরো দুটো ক্লাস, অর্থাৎ টোটাল 4টে ইয়ারেরই কিন্তু পাঠ্যপুস্তকে পাঠ করতে হবে। আমরা সেই অনুযায়ী প্রথম থেকে নবম থেকে আমরা শুরু করব। নবম এবং দশম পাশাপাশি রেখে শুরু করব। আজকে নবম শ্রেণীর একটি কবিতা দিয়ে আপনাদের আলোচনা শুরু করব। আশা করছি আপনারা এটুকুনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের মূলত ভাবে 9 এবং 10 এর পাঠ্যক্রম, যেটা সাধারণত ভাবে 2016-তে আমরা পেয়েছিলাম। এখনো পর্যন্ত 2025-এর কিন্তু পর্ষদ থেকে প্রকাশিত আমাদের কাছে কোনো সিলেবাস না থাকায় নির্দিষ্ট এই সিলেবাসটিকে সামনে রেখে আমরা মূলত ভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। সেখানে যে বিষয়গুলোকে আমরা দেখব বা দেখার চেষ্টা করব, সেটা মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রকাশিত কিছু বইপত্র এবং কিছু জিনিস। একটু দেখে নিই প্রত্যেকটা বিষয় কি বলছে এখানটায়।
যে ৯ এর ক্ষেত্রে দেখুন আমাদের সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার নামে এই বইগুলো রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের সাহিত্যের ইতিহাস রয়েছে, আমাদের আধুনিক যুগের ইতিহাস রয়েছে, বাংলা কথা সাহিত্য রয়েছে, নতুন দিগন্তের ক্ষেত্রে আন্তর্জাতিক সাহিত্য রয়েছে। এছাড়া বাংলা ব্যাকরণের যে পাঠগুলো মোটামুটি থাকে, এই নির্দিষ্ট যে কটি পাঠ আপনি দেখছেন এই ধ্বনির ওপরে এই বাংলা শব্দ এটিকে বাদে, শব্দ গঠনটাকে বাদে অর্থাৎ ধাতু প্রত্যয় ছাড়া বাংলা শব্দ, পদ, কারক, সমাস এবং বাক্য, এছাড়া ইভেন বাচ্য পর্যন্ত এই কয়েকটি ক্লাস কিন্তু আপনি অলরেডি গ্রামার ক্লাসে পেয়ে যাবেন। তো সেখান থেকে কারোর যদি কিছু সমস্যা থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। একটু সরাসরি ভাবে পাঠ্যে চলে যাই। আজকে আমাদের মূলত পাঠ্য হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের বাংলা প্রথম ভাষা যে রয়েছে নবম দশম শ্রেণীর, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রথম পাঠ্য হিসাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটিকে। এটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, যিনি কিনা একজন মধ্যযুগের সাহিত্যের একজন কবি ছিলেন। মানে মধ্যযুগের যে সাহিত্য ইতিহাস ছিল সেখানে আমরা তার পরিচয় পাই যখন আমরা মূলত ভাবে মঙ্গল গান বিষয়ক বিষয়পত্রকে দেখতে পাই। অনেকের কাছে একেবারে নতুন হওয়ায় মঙ্গল গান গানটার বিষয়টা ক্লিয়ার না হতে পারে। আহ তো আমি প্রথমে একটু বলি মঙ্গল গান কি জিনিস হয়ে থাকে। তৎকালীন সময়ে আমাদের সেরকম ভাবে গল্প এবং কবিতার চল তেমন ভাবে ছিল না। কবিতার চল ছিল, কিন্তু তথাকথিত চলিত বাংলায় যে সমস্ত গল্প বা কবিতার রূপরেখা আমরা দেখতে পারি সেরকম বিষয়টা ছিল না। না থাকার কারণে আমরা দেখতে পারতাম যে মানুষের কুসংস্কার এবং অন্য বিষয়বস্তুর উপরে নির্ভরশীলতা অনেক বেশি, এবং মানুষ যখন নিজেকে রসসিক্ত করছেন তখনই মঙ্গল গানগুলোর সাহায্য নিচ্ছেন। মঙ্গল গান আমাদের তৎকালীন সময় সংস্কৃতিতে চলে আসা একটি পর্যায়, যেটা তৎকালীন সময় সাহিত্যকে সমৃদ্ধ করেছিল বলে আপনি বলতে পারেন। এরকম করে আগেকার দিনের মানুষজনের মধ্যে, বা এখনো অনুকরণ বিষয়টা তো ভীষণ একটা সাধারণ বিষয়, তৎকালীন সময়ে অনুকরণ প্রিয়তা দেখা যেত। এবং দেখা গেল এক ধাঁচে শ্রীকৃষ্ণ কীর্তনের পর্ব বা পরবর্তী সময়ে অন্যান্য পর্বগুলোকে আমরা যখন ক্রস করে আসছি, তার পরবর্তী সময় মঙ্গল গানের মতো একটা পর্যায়কে আমরা দেখতে পেলাম। এই মঙ্গল গানের পর্যায়ে সাধারণত ভাবে তৎকালীন সময় নারীদের বিভিন্ন কথকথা, তৎকালীন সমাজ সম্পর্কে বিভিন্ন কথকথা, বিভিন্ন জমিদার সম্পর্কে বিভিন্ন কথকথা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং দেখছি সেগুলো কিন্তু আমাদের কবিতার পাতায় বা আমাদের কাব্যের পাতায় উঠে আসছে এবং মানুষের জীবন সম্পর্কে আমাদের পরিচিতি দান করছে। এছাড়া আরো যেটা করেছিল মঙ্গল গান, তৎকালীন সাহিত্য হিসাবে নিজের পরিচিতিকে জায়গা করে রেখেছিল, বা যে সময় আমাদের সাহিত্য একেবারেই ছিল না সেই সময়ে একটা আলোচনা পর্বের অংশগ্রহণ করে আমাদের সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছিল। ঠিক তেমনই ভাবে আমাদের এই যিনি নির্দিষ্ট কবি আছেন মুকুন্দরাম চক্রবর্তী, তিনিও কিন্তু একটি মঙ্গল গান রচনা করেছিলেন এবং সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা দেখতে পারবো। এবং দেখা যাচ্ছে যে কিভাবে একজন দেবী নিজেকে প্রতিষ্ঠা করার অর্থে সাধারণ মানুষকে শোষণ বা শাসনের মাধ্যমে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। সেই দিকগুলোকে প্রতিফলিত করে মূলত মঙ্গল কাব্যগুলোকে তৈরি করা হয়েছিল। একটু অনেকটা কথা বললাম, মনে হলো সাহিত্যের কিছু বিষয় আপনাদের সাথে আহ আলোচনা করা বেটার, বা আলোচনা করা উচিত, জানানো উচিত যারা নতুন হঠাৎ করে পড়াশোনায় ঢুকছেন। আহ আমাদের বাংলা সাহিত্যগুলো মূলত ভাবে এভাবেই কাজ করে। কিন্তু আপনাদের এক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করব তখন মূলত ভাবে আমরা পড়বো না যে কোথা থেকে কোন বিষয়টা আবিষ্কার হলো, বা মূলত ভাবে চেষ্টা করব না এটা পড়ার যে আম, তথাকথিতভাবে সেই নির্দিষ্ট কবির সম্পর্কে আরো কিছু তথ্য, বা তথাকথিতভাবে সেই নির্দিষ্ট লেখক সম্পর্কে আরো কিছু তথ্য। কি বলতে চাইছেন ম্যাডাম একটু খোলসা করে বলুন। খোলসা করে বলার বিষয় হচ্ছে এটা, যে আমরা যখন বাংলা পড়াশোনা করি, বা আমরা যখন গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা করি, বা আপনি যখন পিজিটি লেভেলে পড়াশোনা করতেন, তখন আমাদের বাংলার দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম ছিল। মানে বিষয়টা আমি এরকম বলতে চাইছি, আমি যখন পড়তাম তখন ব্যাপারটা এরকম ছিল যে আমি সাহিত্য করে পড়বো, তার অন্তর্নিহিত বিষয় কি আছে সেটাকে জানার জন্য পড়বো, চরিত্র কিভাবে কাজ করছে সেগুলোকে জানার জন্য পড়বো। কিন্তু আমরা এই মুহূর্তে যে সকল বাংলা বা বাংলা গুচ্ছগুলোকে পড়বো সেগুলো মূলত আমরা পরীক্ষার জন্য পড়বো। তথাকথিত ভাবে কি বলতে চাইছেন লেখক সেইটুকুনি আমি বুঝবো,
কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকবে টেক্সট। টেক্সটে দাম গল্পে কোন কবি লিখছেন এবং সেখানে কটি চরিত্র রয়েছে এইটুকুনি দেখাই আমার উদ্দেশ্য থাকবে, এবং কি ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যদি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বলি, পড়াশোনা করার আগে কিভাবে পড়বো সেই বিষয়টা জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমরা সবসময় চেষ্টা করবে কিভাবে পড়াশোনাটা হবে সেই জিনিসটাকে আগে কিন্তু জেনে নিয়ে নেওয়া দরকার। ঠিক আছে? তো সেখানে তোমাকে মনে রাখতে হবে, যখন আমরা প্রথমের দিকে যখন বিভিন্ন সাহিত্যগুলোকে পাচ্ছি, প্রথমের দিকে যখন লেখাগুলোকে পাচ্ছি, সাধন সঙ্গীতকে পাচ্ছি, ইসলামী সাহিত্যকে পাচ্ছি, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব সাহিত্যকে পাচ্ছি, তারপরে যখন মঙ্গল কাব্যগুলোকে পাচ্ছি, সেখানেও কিন্তু মানুষজন এরকম ছাপ রেখে গেছেন, এবং সেই সম্পর্কে আমরা আগে পরে বিভিন্ন সময় আলোচনা করব। কিন্তু তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বিস্তারিতভাবে কোনো কিছু আলোচনা করব না। মানে বিস্তারিত বলতে, যে একজন কবির সাপেক্ষে কোনো একটা বিষয়কে আমি যদি আলোচনা করতে যাই, তাহলে বিষয়টা অনেক বেশি বিস্তারিত এবং আলোচ্য বিষয় হয়। কিন্তু আমরা চেষ্টা করব যে বিষয়টাকে করার, সেটা হচ্ছে যে অন্তর্নিহিত বিষয়কে বেশি ফোকাস না করে চেষ্টা করব সেই নির্দিষ্ট গল্পে বা নির্দিষ্ট কবিতায় কি বলা হচ্ছে, কোনগুলো তোমার প্রশ্নপত্রের জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়টিকে দেখার। সাহিত্যের ইতিহাসে যেখানে পাঠগুলো রয়েছে সেই ইতিহাসগুলোর পাঠগুলো আমরা পড়বো, কিন্তু যেটা করব না সেটা হচ্ছে যে একজন চরিত্র কিভাবে ভাবছেন, তার অন্তর্নিহিত দৃষ্টি কি বলছে, লেখকের দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন, কোনো একটা গল্পের কবিতার নামের সার্থকতা ঠিক কোথায়, এই বিষয়গুলো আমাদের কিন্তু এই মুহূর্তে বিশ্লেষণযোগ্য প্রশ্ন উত্তর কিন্তু জানার বা বোঝার তেমন ভাবে জায়গা নেই। আমাদের যেটা করতে হবে, কি বলতে চাইছেন কবি, তথাকথিতভাবে ভাব কি হয়ে থাকছে, এবং আমাদের পাঠ্যপুস্তকে আমরা সঠিকভাবে প্রত্যেকটা জিনিসকে দাগিয়ে যেতে পারছি কিনা, এটা কিন্তু লক্ষণীয় বিষয়। অনেকটা কথা বলে নিলাম, এবার একটু কাজের দিকে যাওয়া যাক, অর্থাৎ ক্লাসের দিকে যাওয়া যাক। আচ্ছা, আমি হয়তো এই মাত্রই বললাম যে যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু মঙ্গল কাব্যকে আমরা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের আগে বা পরে আলোচনা করছি, মঙ্গল কাব্য কিন্তু আগে, তার পরবর্তী সময়ে আমরা কিন্তু পাঁচালী বা পদ বা নাট্যগীতি বা অন্যান্য বিষয়গুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন বা অন্যান্য বিভিন্ন সাহিত্য কথাগুলোকে পাবো। তো ওখানটায় মেবি, আমার এই মুহূর্তে মনে নেই, মেবি আগে পরে হয়েছে, সেটা কিন্তু পরে হবে। যাই হোক, আমরা একটু পাঠ্যে প্রবেশ করি। প্রথমে আপনাকে কি দেখতে হবে, নাম কি বলছে, বানান দেখবেন, অবশ্যই কিভাবে শব্দের ব্যবহার করা হয়েছে সেগুলোকে লক্ষ্য করবো। আশা করছি আপনারা দেখতে পারবেন। একটু বড় করার জন্য আমি নির্দিষ্টভাবে লিখে এনেছি, মানে টাইপ করা আছে, যে আপনারা যাতে ক্লোজলি দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমাদের পাঠ্য বিষয় আজকে। এটি নবম শ্রেণী বাংলা বিষয়ের প্রথম ভাষাপত্রের কিন্তু প্রথম কবিতা, এবং 2016 সালে আমাদের এই নির্দিষ্ট প্রথম যে দুটো লাইন দেখছেন, এইখান থেকেই কিন্তু, মানে প্রথম প্যারাটা যেটা দেখছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন। আমরা একটু প্রশ্ন বলছি, কবিতা আমরা একটু বড় করে দেখে নিই। কি বলছেন দেখো দেখো, মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার, মেঘ অন্ধকার করে আসলো, মেঘ অন্ধকার করে আসলো। লক্ষ্য করবে এই কথাটি দুবার ব্যবহৃত হচ্ছে, আমরা ঠিক এভাবেই পড়বো। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ নিজের অঙ্গ বা দেহের অঙ্গ, আমরা জানি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না। যে নির্দিষ্ট দেশের কথা বলা হয়েছে, কি পড়েছিলাম নাম আমরা, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লিখছেন কে, মুকুন্দ রাম চক্রবর্তী। শুনবে খুব ভালো করে, মুকুন্দ রাম চক্রবর্তী লিখছেন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কথাটি লিখছেন। ঈশানে উড়িল মেঘ, ঈশান কথার অর্থ কি, ঈশান হচ্ছে গিয়ে আমাদের উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলে থাকি। কাকে বলে থাকি, উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলে থাকি। ঈশানে উড়িল মেঘ সঘন চিকুর, চিকুর শব্দ অর্থ এখানে দাঁড়িয়ে আমরা বিদ্যুৎ বলবো, অনেক জায়গায় বিভিন্ন অর্থে চিকুর শব্দটি ব্যবহার করব, ঠিক আছে, করতে দেখা যায়। এখানে এই মুহূর্তে অর্থ হচ্ছে যে উত্তর পূর্ব কোণে সঘনে মেঘ দেখা গেছে, এবং সেখানে কিন্তু ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে কেশের ন্যায়। উত্তর পবন, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। কোন পবনে কিন্তু ডাকছে মেঘ, দেখো উত্তর পবনে। এখানেই আমরা বিষয়গুলোকে দাগিয়ে দাগিয়ে গেলাম, কি কি দেখলাম, মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার কথাটা দুবার ব্যবহার হয়েছে। মেঘ করলো অন্ধকার এ কথার অর্থ, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পূর্ব কোণে কিন্তু দেখা যাচ্ছে সঘনে মেঘ, মেঘের মধ্যে কিন্তু বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর দেখা যাচ্ছে। মানে উত্তর দেখা যাচ্ছে, কথা ভুল বললাম,
উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে কিন্তু মেঘ দূর দূর করে ডাকছে বলে শোনা যাচ্ছে। নিমেষেখে জোরে মেঘ গগন মণ্ডল। পুরো গগন মণ্ডল জুড়ে অর্থাৎ আকাশ জুড়ে কিন্তু মেঘ সঘনে হয়ে রয়েছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ বলতে ইন্দ্র কিন্তু আগেকার দিনের বিভিন্ন পুরাণাশনে এখানে ইন্দ্রের চারটি মেঘের কথা কিন্তু বলা হয়েছে। চারটি মেঘের কথা কিন্তু বলা হয়েছে। সেই মেঘে কি বলছে যে চারিদিকে চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে মানে চার ধরনের যে মেঘ রয়েছে সেখানে কি করছে, তারা কিন্তু মুষলধারে জল বর্ষণ করছে। প্রলয় কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। এবং কি হচ্ছে, চারিদিকে মেঘে জল বর্ষণ করছে, তার সাথে সাথে কলিঙ্গ দেশে উচ্চ নাদে অর্থাৎ উচ্চ স্বরে মেঘ কিন্তু গর্জন করছে। এই জিনিসটা মাথায় রাখবে। এখানে যদিও বা তোমাদের চারটে মেঘের নাম জানার দরকার নেই, তবু আমি তোমাদের বলে দিই। চারটি মেঘ বলতে পুরাণ মতে মূলত ভাবে আমরা সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ এই চারটি মেঘের কথা বলে থাকি। তারপরে কি বলছে দেখো, প্রলয়। প্রলয় মানে ঝড় বৃষ্টি, তোমরা জানো। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, হুর হুর দূর দূর বহে ঘন ঝড়। এই সমস্ত অবস্থা দেখে অবশ্যই বিষাদে প্রজারা রয়েছেন, যারা কলিঙ্গ দেশে যারা অধিবাসী রয়েছেন বা বসবাসকারী প্রজারা রয়েছেন। এবং দেখা যাচ্ছে ঝড় কিভাবে বইছে সেই শব্দগুচ্ছ আমরা এখানে দেখছি। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর কথার অর্থ কি? ছুটে পালিয়ে যাওয়া। রর কথার অর্থ কি? ছুটে পালিয়ে যাওয়া। কি করছেন? প্রজারা ছুটে পালিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ হুর হুর দূর দূর রবে কিন্তু ঝড় বয়ে চলেছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। যা কিছু হরিৎ ছিল, যা কিছু সবুজ ছিল, হরিৎ কথার অর্থ সবুজ। যা কিছু সবুজ বলতে আমরা শস্য শ্যামলা জমিদের কথা বলছি। যা কিছু ছিল সেটা কি হয়েছে? ধুলে আচ্ছাদিত হয়ে গেছে। উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত। এবং উল্টিয়ে উল্টিয়ে পড়ছে, তাতে প্রজারা কিন্তু চমকিত হচ্ছেন, অর্থাৎ ভয়ে চমকিত হচ্ছেন। চারি মেঘের কথা আমরা বললাম, সম্বর্ত, আবর্ত, দ্রোণ এবং পুষ্কর। এই চারি মেঘে দেয় জল অষ্ট গজরাজ। অষ্ট গজরাজের মতো কিন্তু জলদান করছে। আমরা আটটি, এখানেও ইন্দ্রের মতে বা পুরাণ তত্ত্ব অনুসারে ইন্দ্রের কিন্তু দেখা যাচ্ছে আটটি হস্তির কথা বলা হচ্ছে, বা অন্য অর্থে কিন্তু আটটি দিকের কথাও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে, যেখান দিয়ে কিন্তু গজরাজরা মনে করা হচ্ছে আটটি হাতির দ্বারা কিন্তু জল দেবে। আমরা একটু সামনেই পড়বো যে সমানে চিকুর পরে ব্যঙ্গ তারকাবাজ। মনে হচ্ছে যেন এমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যেন ব্যাঙ কোথাও কোথাও লাফিয়ে লাফিয়ে পড়ছে, এই অর্থে। করিকর। করিকর কথার অর্থ হচ্ছে গিয়ে আমাদের হাতির সুর। কি বললাম? হাতির সুর। করিকর কথার অর্থ হচ্ছে গিয়ে হাতির সুর বলতে আমরা করিকরকে বুঝিয়ে থাকি। করিকর সমান বরিশে জলধারা। করিকর সমান আমাদের কিন্তু জলধারা বর্ষণ হচ্ছে, অর্থাৎ করি যেভাবে, হাতি যেভাবে সুর তুলে জল বর্ষণ করে, ঠিক তেমন ভাবে জলধারা বর্ষিত হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা। মহি কথার অর্থ কি? মহি কথার অর্থ হচ্ছে আমাদের পৃথিবী। সেখানে কি হয়েছে? এতটা পরিমাণে জল বর্ষণ হয়েছে যে পৃথিবীর পথ কিন্তু একাকার হয়ে গেছে। জলে কিন্তু একাকার হয়ে গেছে পৃথিবী। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারি মেঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন। কোনো জনই কারোর কথা শুনতে পাচ্ছেন না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। দিবস রজনী সন্ধ্যা অর্থাৎ রাত, দিন এবং সন্ধ্যা কোনো কিছুই পরিচ্ছন্ন নয়। কলিঙ্গে সোঙরে। সোঙরে কথার অর্থ হচ্ছে গিয়ে স্মরণ করা। কলিঙ্গে সোঙরে লোক যে জৈমিনী। জৈমিনী একজন ঋষি, এবং মনে করা হতো তৎকালীন সময় তারা কিন্তু জৈমিনী ঋষির এক প্রকার স্মরণ করছেন, এবং তারা সেই সময় মনে করা হতো যে তারা শরণাগতও ছিলেন, তার জন্য তারা বিপদে তাকে স্মরণ করছিলেন। এবং কি বলছে দেখো, হুর হুর দূর দূর শুনি ঝনঝন। হুর হুর দূর দূর কিন্তু শুনি ঝনঝন, এ কথাটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে? আমাদের যে বজ্রপাত হচ্ছিল, যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তার রব হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ কিন্তু কেউ দেখিতে পায় না, এমন ভাবেই ঝড় কিন্তু বর্ষিত হচ্ছে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে ভুজঙ্গ সাপ জলের মধ্যে বুকু জলে বেরিয়ে এসেছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। কলিঙ্গ মণ্ডলে জল বা স্থল বলে বিশেষ কিছু পার্থক্য কিন্তু নেই। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর।
এইবারে মনে রাখবে যে এখানটা 7 দিনে বৃষ্টির কথা বলা হয়েছে, এখানটা লক্ষণীয় বিষয়। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। এবারে যা কিছু ঘরের মধ্যে শস্য ছিল, যেহেতু জলস্থল কিছু পার্থক্য করা যাচ্ছে না, 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছে, সেখানে কি হয়েছে, যা কিছু শস্য ছিল তা কিছু কিন্তু কি হয়েছে, সেগুলো কিন্তু ঘরে পৌঁছে গেছে। মেঝেতে পড়িল শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে হচ্ছে গিয়ে এমন ভাবে শিল পড়ছে, যেন ছাদে এমন ভাবে, চালে এমন ভাবে শিল পড়ছে, যেন মনে হচ্ছে যে ভাদ্র মাসে যেন তাল পড়ছে, এরকমই তার কি বলবো, বর্ষণ ভঙ্গি, যেটা একটা বলতে পারো যে ক্ষয়ক্ষতিকর ভঙ্গি যেটাকে বলা হয়ে থাকে, এরকম ধরনের শিল কিন্তু পতিত হচ্ছে, যা মানুষের চালকে বিদারিত করতে পারে। কি বলছে তারপর শেষের দিকে দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী দেবতার আদেশ কে পেয়েছেন, বীর হনুমান পেয়েছেন। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, তার আদেশেই তিনি হয়তো এই ঝড়, এই জল যন্ত্রণা, এগুলো কিন্তু কলিঙ্গ দেশে সৃষ্টি করেছেন। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উড়ে পড়ে ঘরগুলো করে দলমল। চারিদিকে পর্বতের ন্যায় কিন্তু ঢেউগুলো বহে চলেছে বলে মনে হচ্ছে, এবং ঘরগুলো কিন্তু তাতে দলমল হয়ে, দলমল কথার অর্থ বলতে গেলে যে চারিদিকে যেহেতু এমন ভাবে জলস্রোত প্রবাহিত হচ্ছে, ঘরগুলো সেই তালে যেন উঠছে এবং নামছে, এই অর্থে প্রকাশিত হচ্ছে। চণ্ডীর আদেশ যায় নদ নদীগণ, যেন মনে হচ্ছে চণ্ডীরই আদেশে নদ নদীগণ এত দ্রুততার সাথে ধাবিত হচ্ছে, এত ধ্বংসাত্মক রূপ নিয়ে বেড়ে উঠেছে, বা তার ঢেউগুলো এতটা ধ্বংসাত্মক সমান হয়েছে। অম্বিকা মঙ্গল গায় শ্রীকবি কঙ্কন। অম্বিকা মঙ্গল গান কে করছেন, শ্রীকবি কঙ্কন করছেন। মুকুন্দরাম চক্রবর্তীর অন্য নাম হচ্ছে শ্রীকবি কঙ্কন। আশা করছি তোমাদের কাছে কবিতা ক্লিয়ার, এবং আমাদের যে শব্দগুচ্ছর মানে রয়েছে সেগুলো আশা করি ক্লিয়ার। এইবারে তোমার কাছে মনে হতে পারে, ম্যাডাম তাহলে কি আমরা আর থেকে বাইরে গিয়ে কিছু পড়বো না? আহ আমি বলবো যে আহ চেষ্টা করবে যতটুকু প্রয়োজন ততটুকু পড়ার, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের কাছে মাত্র 3 মাসের মতো সময় আছে। এবার অনেকে না হঠাৎ করে এবার বলে উঠবে, কোথায় 3 মাস, আমাদের তো এ নিয়ে সমস্যা, ও নিয়ে সমস্যা, ওবিসি কেস নিয়ে সমস্যা, আবার আটকাবে। কিন্তু পরীক্ষা হবে, এটা হচ্ছে বিশেষ কথা, এর থেকে বড় কথা আর কিছু নেই। এবং আপনি যদি চান পরীক্ষাতে আপনি বসতে, আপনি যদি চান আর সকলের মতো ফিউচারটুকু নিজের সঠিকভাবে তৈরি হোক, আপনি কিন্তু চেষ্টা করতে পারেন পড়াশোনা করবার। ঠিক আছে? আমি এখানে কি করছি, আমি এখানে আপনাকে একটু সাহায্য করার জন্য এগিয়ে এসেছি। আমার জানার পরিধিটাকেও বাড়াচ্ছি, এবং আপনার জানার পরিধি থেকে একটু বাড়িয়ে ভাবতে সাহায্য করব, এইটুকুনি। আমার থেকে ভালো হয়তো আপনি অনেক জানেন, কিন্তু আমরা চেষ্টা করব একসঙ্গে শিখে ওঠার, বা আমরা চেষ্টা করব কিভাবে শেখে সেইটুকুনি আপনাকে শেখানো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আশা করছি কবিতার মধ্যে সমস্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো আমি একটু দেখিয়ে দিলাম, এবং মানে বলার চেষ্টা করেছি। কি কি বিষয় লক্ষ্য করবেন আবারও একটু যদি বলে দিই। এই হচ্ছে আমাদের কবিতার মূলত ভাবে সারফেস, যেখানে কিন্তু আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটি পাঠ করলাম, মুকুন্দরাম চক্রবর্তীর কবিতাটি লেখা, এবং সেখানে আমরা একটা ঝড় জলের রাত্রির বা ঝড়ঝড়ের কিছু দিনের কিন্তু বিশ্লেষণাত্মক একটা কবিতাকে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কথা কবি প্রকাশ করছেন, এবং সেটি কার আদেশে হয়েছে, মনে করা হচ্ছে সেটি দেবী চণ্ডীর আদেশে হয়েছে, এবং সেখানকার ঘরের কি অবস্থা, সেখানে শিল কিরকম পড়ছে, কার আদেশে চণ্ডীর, কোন দেবীর আদেশে হনুমান এ ধরনের ভঙ্গি করছে, এবং কিরকম তার ঢেউয়ের পরিমাণ, কতদিন বৃষ্টি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনার লক্ষ্য করার মতো বিষয়, এবং প্রত্যেকটা লাইনই কিন্তু আপনার লক্ষ্য করার মতো বিষয়। কারণ 2016 সালে যখন প্রথম কোয়েশ্চেনটা এসেছিল, সেই কোয়েশ্চেনটা আমি একটু পরে আপনাকে দেখাবো, সেটা কিন্তু আমাদের এই প্রথমের দিকেই কিছু অংশ থেকে দুটো লাইন কিন্তু তুলে দিয়েছিল, যেখানে কিন্তু আপনাকে শূন্যস্থান পূরণ করতে দিয়েছিল কবিতার লাইন হিসেবে। এবার আপনার কাছে যদি কবিতার লাইন মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আপনি সেটা কখনোই সলভ করতে পারবেন না। এবার হচ্ছে যে আহ দেখার যে কি কি আর বিষয়গুলো আপনি দেখবেন, যে কটি শব্দ কোথায় ব্যবহৃত হয়েছে, কোথায় রিপিটেড হয়েছে। এখানে যেমন মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার দুবার ব্যবহৃত হয়েছে। অঙ্গ কথার অর্থ আমরা সকলে জানি, চিকুর কথার অর্থ এই মুহূর্তে বিদ্যুৎ। ঈশান কোণ কথার অর্থ উত্তর পূর্ব কোণ। উত্তরে পবন বইছে দেখতে হবে আপনাকে, নিমেষে এইগুলো দেখার দরকার নেই, কিন্তু মুখস্থের ক্ষেত্রে রাখতে পারেন। কটি মেঘের দ্বারা মুষল বৃষ্টি হচ্ছে, 4 মেঘের দ্বারা সম্বর্ত আবর্ত দ্রোণ এবং পুষ্কর। এছাড়া যেগুলো আপনি মনে রাখবেন কিভাবে
আমাদের ভবন ছাড়ি কিভাবে প্রজা ছুটে পালালো, রর কথার অর্থ ছুটে পালানো, ধুলে আচ্ছাদিত হয়েছিল হরিৎ যেসব বস্তু রয়েছে সেগুলো, এভাবে আপনি গল্প আকারে মনে রাখবেন। এবং তাছাড়া বারবার করে কবিতাগুলো, বারবার করে গল্পগুলো, বারবার করে ছোটখাটো যে উপন্যাস রূপ যে বিষয়বস্তু রয়েছে সেগুলোকে বারবার করে পড়ার চেষ্টা করবেন। আমি এখানটা আপনাদের একটু সামান্য দেখানোর চেষ্টা করব যাতে আপনার আমার দুজনেরই কিন্তু রেগুলারিটি থাকে, যেখানে দাঁড়িয়ে আমার পড়ার রেগুলারিটি এবং আপনার আর দেখার রেগুলারিটি দুটোই যেন মেনটেন থাকে। চেষ্টা করছি, দেখা যাক কতদূর করা যায়। করিকর সমান হচ্ছে গিয়ে হাতির সুরের সমান, জলধারা বর্ষণ করা, মহী কথার অর্থ হচ্ছে পৃথিবী। এছাড়া মেঘের গর্জন এই বিষয়টা দেখেছেন। এবং কলিঙ্গ ও দেশের যে প্রজারা ছিল তাকে কাকে স্মরণ করছিলেন, জৈমিনী ঋষিকে কিন্তু স্মরণ করছিলেন। এবং তারপরে কি দেখবো, তারপরে দেখা যাচ্ছে যে ভুজঙ্গ কিন্তু গর্ত থেকে বেরিয়ে এসেছে, কারণ জলস্থলের কিছু কিনারা পাওয়া যাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে কলিঙ্গ দেশে 7 দিন নিরন্তর কিন্তু বৃষ্টি হচ্ছে। কতদিন? 7 দিন নিরন্তর বৃষ্টি হচ্ছে। চালের ওপর এমন ভাবে শিলা পড়ছে যেন মনে হচ্ছে যেন ভাদ্রপদ মাসে কিন্তু পড়ে থাকা তাল যেমন হয়ে থাকে। তারপরে দেবী চণ্ডীর আদেশে আমরা দেখতে পাচ্ছি হনুমান এ ধরনের ভঙ্গি করছেন, যেখানে মনে করা হচ্ছে যে মঠ অট্টালিকা ভেঙে সমস্তই খান খান হয়ে যাচ্ছে, নদীগুলো চণ্ডীর আদেশে বয়ে চলেছে, এমন তার ঢেউ যেন মনে হচ্ছে পর্বত সমান। এবং যিনি এই কথাগুলো বলছেন তিনি আমাদের কবি কঙ্কন। তিনি আসল নাম কবি মুকুন্দরাম চক্রবর্তী, এবং তিনি চণ্ডীর আদেশের গল্প কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন, এবং এটি অম্বিকা মঙ্গল। এবারে যে বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে সেটা একটু বিষয়। এখানে 34টির মতো লাইন রয়েছে। এটি মনে রাখবেন, অম্বিকা মঙ্গল কিন্তু নামের গ্রন্থটি কবি শ্রীকঙ্কন উপাধি নিয়ে মুকুন্দরাম চক্রবর্তী কবিতা রচনা করেছিলেন। আমাদের হনুমান দেবী চণ্ডীর আদেশে কিন্তু কলিঙ্গ দেশে খান খান করেছিল এবং মঠ অট্টালিকা সব ভেঙে ফেলেছিল। এই কিছু বিষয় আপনাকে এক্সট্রা করে একটু লিখে দেওয়া, এবং কটি লাইন আছে এটা আপনি দেখবেন। এবারে লেখক পরিচিতিতে এই যে পরিচিতি দেখছেন এটা কিন্তু আপনার বইয়ের পেজের শেষের দিকে পাবেন। আমার মনে হয়েছে এগুলো আপনাদের দেওয়া দরকার, কারণ অনেকের কাছে বই অ্যাভেলেবল না থাকতে পারে, জোগাড় করতে সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারেন। এবারে আপনার কাছে কিছু তথ্য বিষয় কনফ্লিক্টেড থাকবে, যে আপনার কাছে এই নির্দিষ্ট বইয়ে কিছু যে তথ্য থাকবে তার সাথে সাহিত্যের ইতিহাসের বইয়ের আপনি পার্থক্য কিছু জায়গায় পাবেন। যদি হয়ে থাকে চেষ্টা করবেন যে আমাদের নির্দিষ্টভাবে আমরা যে বইগুলোকে দেখবো, অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন হলে সাহিত্য সঞ্চয়ন বা অন্যান্য কোনো বই হলে অন্যান্য কোনো বই, অর্থাৎ পাঠ্যপুস্তকের ক্ষেত্রে চেষ্টা করবেন সেই নির্দিষ্ট লেখকের ক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্যপুস্তকের তথ্য ব্যবহার করার। তাতে প্রশ্নপত্রে কোনো যদি চ্যালেঞ্জেস আছে আপনার কাছে যেন সঠিক একটা এভিডেন্স থাকে, যে যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু কোনো একটা বিষয়কে চ্যালেঞ্জ করতে পারছেন। আমি বোঝাতে পারছি, আশা করি আপনাদের কি বোঝাতে চাইছি। এখানে মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমরা কিছু তথ্য পাই, যেখানে তার জন্ম সম্পর্কে একটি সাল দেওয়া রয়েছে যেটা 1547 আনুমানিক, এবং অজ্ঞাত তার মৃত্যুসাল। জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে। পিতা হচ্ছে হৃদয় মিশ্র। দিহিদার মাহমুদ শরীফের অত্যাচার থেকে উৎখাত হয়ে তিনি কিন্তু আনুমানিক 1557 সালে মেদিনীপুরে আরোরা গ্রামে কিন্তু জমিদার বাঁকুড়া রায় হবে এটা দ্বারস্থ হন, এবং তার পৃষ্ঠপোষকতায় কিন্তু চণ্ডীমঙ্গল কাব্য তিনি রচনা করেন। সেখান থেকে তিনি কবি কঙ্কন নামে উপাধি কিন্তু পান। এটা তার লেখক পরিচিতিতে আমাদের উল্লেখ করা রয়েছে। আরো বিভিন্ন লেখক পরিচিতি আমরা পেতে পারি, আমরা যখন সাহিত্যের ইতিহাস পড়বো তখন সেক্ষেত্রে আমরা সেটাকে আলোচনা করবো, এই মুহূর্তে নয়। ঠিক আছে, আমি একটু কোয়েশ্চেন গুলো সলভ করে দিই আপনার, আর যেগুলো মনে হবে আপনি উত্তর দিতে পারেন। ঠিক আছে, একটা দুটো কোশ্চেন আপনাদের জন্য রেখে দেবো, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু উত্তর জানাবে। একটু অম্বিকা মঙ্গল কাব্যের আরেক নাম হচ্ছে গিয়ে চণ্ডী মঙ্গল। আমি একটু বলে যাই, চণ্ডীর আদেশ কে পেয়েছিল? আমাদের হনুমান কিন্তু চণ্ডীর আদেশ পেয়েছিল। আমরা যদি কবিতাতে গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ঈশান কোণ বলতে কোন কোণকে বোঝায়? আমি বারবার করে বলেছি ঈশান কোণ বলতে কিন্তু উত্তর পূর্ব কোণকে বোঝায়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। হরিৎ কথার অর্থ কি? হরিৎ কথার অর্থ কিন্তু আমাদের সবুজ, আমি একটু আগেই বলেছিলাম। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখেছিলাম যে কলিঙ্গ দেশে কিন্তু কি হচ্ছে, ধুলে আচ্ছাদিত যেরকম হচ্ছে ঠিক তেমনই ভাবে ঘরেতে শস্য কিন্তু পচে গিয়েছিল, কারণ নিরন্তর 7 দিন কিন্তু বৃষ্টি হয়েছিল। কলিঙ্গ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এটা প্রথমের দিকে লাইন। এখানে WBSLST কিন্তু আমাদের 2016-তে প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটার উত্তর সকলে অবশ্যই দেবেন। এটা হোমওয়ার্ক প্রশ্ন আপনাদের জন্য থাকবে, এই প্রশ্নের উত্তর কিন্তু সকলে দেবেন। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনা, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এটি উত্তর দেবেন। 6 নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। রর কথার শব্দের অর্থ কি? ছুটে পালানো, কিন্তু রর শব্দের অর্থ ধুলা গড়াগড়ি পথ, লুকানোর স্থান, এগুলো কোনো কিছুই নয়। ছুটে পালানো হচ্ছে গিয়ে আমাদের রর কথার অর্থ। নিরবধি কতদিন কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল? 7.5 দিন, 2 দিন, 3 দিন, নাকি 7 দিন? 7 দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, আমরা কবিতা থেকে জানতে পারি।
সালে? কার আদেশে নদ নদী ধেয়ে এসেছিল? অষ্টগজরাজ, চণ্ডী, হনুমান নাকি উপরে কোনোটিই নয়? চণ্ডী আমাদের সঠিক উত্তর। আমরা জানি হনুমান কিন্তু চণ্ডীর আদেশে মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল এবং মনে করা হচ্ছিল যে চণ্ডীর আদেশে নদীগুলো এতটা পর্যন্ত বেড়ে বিশাল আকার ধারণ করেছে। তারপরে যেটা আছে ৯ নম্বরে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কোন কবিতার লেখক ছিলেন? কে লেখক ছিলেন? লেখন হয়ে গেছে। লেখক কে ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু কলিঙ্গ দেশের আমাদের কিন্তু লেখক ছিলেন। ১০ নম্বরে যেটা আমরা দেখবো, ড্যাশ পবনে মেঘ ডাকে দূর দূর। আমরা প্রথমে ৪ লাইনেই মাথায় দেখতে পারবো, সেখানে আমরা দেখেছিলাম উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। আশা করছি ক্লাসগুলো আপনাদের সুবিধা করবে এবং আপনাদের আহ পড়তে গিয়ে একটু সাহায্য করবে এবং রেগুলারিটি মেনটেন করতে সাহায্য করবে। আমি চেষ্টা করব প্রত্যেকদিন ছোট করে ক্লাসগুলোকে আপনাদের জন্য আপলোড করার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস অ্যান্ড ভিউ yourself by নিন্দিতা ঘোষ। অবশ্যই জানাবেন ক্লাসগুলো আপনাদের জন্য কতটা উপযোগী হচ্ছে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হোমওয়ার্কে আপনাদের ৫ নম্বর কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। অবশ্যই কোয়েশ্চেনের উত্তর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য।